আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে। আমার খাদ্যে ছিল অন্যদের আঙুলের দাগ, আমার পানীয়তে ছিল অন্যদের জীবাণু, আমার বিশ্বাসে ছিল অন্যদের ব্যাপক দূষণ। আমি জন্মেছিলাম, আমি বেড়ে উঠেছিলাম, আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে। আমি দাঁড়াতে শিখেছিলাম অন্যদের মতো, আমি হাঁটতে শিখেছিলাম অন্যদের মতো, আমি পোশাক পরতে শিখেছিলাম অন্যদের মতো করে, আমি চুল আঁচড়াতে শিখেছিলাম অন্যদের মতো করে, আমি কথা বলতে শিখেছিলাম অন্যদের মতো করে। তারা আমাকে তাদের মতো করে দাঁড়াতে শিখিয়েছিল, তারা আমাকে তাদের মতো করে হাঁটার আদেশ দিয়েছিল, তারা আমাকে তাদের মতো করে পোশাক পরার নির্দেশ দিয়েছিল, তারা আমাকে বাধ্য করেছিল তাদের মতো করে চুল আঁচড়াতে, তারা আমার মুখে গুজে দিয়েছিল তাদের দূষিত কথামালা, তারা আমাকে বাধ্য করেছিল তাদের মতো করে বাঁচতে। আমি বেঁচেছিলাম অন্যদের সময়। দর্শক, আজ হুমায়ুন আজাদের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানিয়ে তারই কবিতা পড়ে শুরু করলাম আজকের সকাল। প্রথা বিরোধী বহুমাত্রিক এই লেখক, জ্যোতির্ময় লেখক, আসলে কবিতা, উপন্যাস, গল্প, এমনকি ছোটদের গল্প, ভাষা বিজ্ঞান সব কিছু নিয়ে, সব কিছুর ভেতরেই তার অবাধ বিচরণ ছিল, বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা, এবং তার এই লেখাগুলো এখনও আমাদের মধ্যে নানান রকমের প্রশ্ন জাগায়। এবং হুমায়ুন আজাদের কবিতা কিন্তু, যে কবিতাগুলো পড়েছি, এমনকি এই মুহূর্তেও যেই কবিতাটি পড়লাম, সব কবিতার ভেতরেই একটা অন্য ধরনের চিন্তা, একটা আধুনিক চিন্তার একটা ছাপ আমরা সবসময় দেখেছি। হুমায়ুন আজাদকে আজকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সকাল 24। আমন্ত্রণ, শুভ সকাল। আজ সোমবার 15ই বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং 28 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, শুরুতেই আসলে আজ একটু ফরিদপুরে যেতে চাই। ফরিদপুরে এক বাগানেই 21 প্রজাতির দেশি বিদেশি আমের ফলন হয়েছে এবং সেই আম বাগানেই নিয়ে যাব আপনাদের আজকের সকালে। সেখানে আমাদের সহকর্মী রয়েছে, চলে যাচ্ছি তার কাছে। শুভ সকাল আপনাকে। আসলে মানে এই সময়টাই এরকম, আমি সবসময় বলি যে বৈশাখ মাসটাতে আসলে দর্শক এই আম আর লিচুর খবর জানতে চায়। আপনি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছেন, মানে পেছনে আমের গাছটা দেখে সত্যি সত্যি মনটা ভালো হয়ে যাচ্ছে সকাল সকাল। আমের ফলন সম্পর্কে বলুন। শুভ সকাল নিকিতা, আপনি যেমনটি বলছিলেন যে এই সকাল সকাল আমবাগানে এসে আমাদেরও ভালো লাগছে, যে এবং আমরা একটু চেষ্টা করব দর্শকদের এই 21 প্রজাতির আম দেখাতে। আসলে ফরিদপুর তো আমের জন্য বিখ্যাত নয়, আমরা আম বলতেই বুঝি যে চাপাই অথবা রাজশাহী, কিন্তু ফরিদপুরের মতো অন্য ফসলের জেলায় যে ফল আম ভালো ফলে এবং বিভিন্ন রকমের আমের সমারোহ আছে এই বাগানটিতে। আমরা শহরতলির একটি আম বাগানে এসেছি। এটি মফিজুর রহমান মাফির কুল বাগান নামে পরিচিত ছিল একসময়। তো এই কুলের পাশাপাশি এখন তিনি বিভিন্ন প্রজাতির ফল, ড্রাগন, এবং গত 2 বছর ধরে তিনি বিভিন্ন প্রজাতির, বিশেষ করে বাংলাদেশের যেগুলো সবাই চিনে, ফজলি, ল্যাংড়া, এগুলো নয়, একটু ভিন্ন রকমের আম, যেগুলো একটু অন্যরকম, ভিন্ন টেস্টের এবং মানুষ যেগুলো পছন্দ করে। তো আমরা তার সাথে একটু কথা বলি যে তিনি কেন প্রথাগত আমের বাইরে এই ভিন্ন রকমের আমের চাষ করলেন। তারপরে আমি আবার ফিরে আসছি। আমরা চলে যাচ্ছি মাফি ভাইয়ের কাছে, আপনার কাছে শুনি আসলে যে আপনি কেন এই আম চাষ করছেন, কত প্রজাতির আম এবং নামগুলো আমাদেরকে একটু বলুন। ধন্যবাদ। আমি এখানে 21 প্রজাতির আম আছে। আমাদের দেশি আছে 7টা প্রজাতির, আর বিদেশি আছে বাকি 14টা। এখানে চিয়াংমাই আছে, রেড অ্যাভের আছে, কিং অফ চাকাপাত আছে, বুনাই কিং আছে, আপনার মিয়াজিকি বা সূর্য ডিম আছে, রেড পালমার আছে, আমেরিকান পালমার আছে, তারপরে আপনার কিউজিআই আছে, আমেরিকান ক্যাট আছে, তারপরে আপনার আম তো ভালো হয় না হ্যাঁ। ফরিদপুরে, আপনি কেন আমের চাষ করছেন? না, এটা আসলে ভুল ধারণা ছিল। একসময় ফরিদপুর আম হয় না, কিন্তু ফরিদপুর প্রচুর ভালো আম হয়। আমাদের দেখেন এখানে সব ধরনের আম আছে, আপনি বাগানটা ঘুরে দেখেন প্রচুর আম ধরে, এবং এই আমগুলো খুবই টেস্টি। আমাদের যে এই আমগুলো চিয়াংমাই যে টাইপের যে আমটা, এটা 1 কেজি 1.5 কেজি হয় ওজন, এবং এই আমটার
1 কেজি আমের ভিতরে সর্বোচ্চ আপনি 100 গ্রাম একটা আঁটি পাবেন, বাকিটা সব এই মাংস পাবেন। এবং আমগুলো লেট ভ্যারাইটি, সেই কারণে আমরা আসলে দামটা ভালো পাই। আপনার অনলাইন সবসময় বিক্রি হয় এবং এখান থেকে আমার বাগান থেকে প্রচুর লোক এসে আম নিয়ে যায়। এবং আমার বাগানে এই যে আপনার দেশের বাইরে থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে আমার বাগানে আমের জন্য। আমরা উদ্যোক্তার কাছে শুনছিলাম যে তিনি এই সাহস করে এই ফরিদপুরের মতো জায়গায় কিন্তু সে আমের চাষ করেছে এবং সফল হয়েছে। আমরা বাগান ঘুরে দেখেছি যে রং বেরঙের বিভিন্ন আকৃতির এবং দৃষ্টিনন্দন আমগুলো কিন্তু শোভা পাচ্ছে এবং আমরা তার মুখ থেকেই শুনলাম যে আসলে উদ্যোগ যদি সফলভাবে নেওয়া যায় এবং সেটা যদি আধুনিক এবং যুগসম্মত হয় তাহলে কিন্তু যে কোনো উদ্যোগেই ভালো ফল পাওয়া সম্ভব এবং এই আমে তিনি সফল হয়েছেন এবং তাকে দেখে দেখে কিন্তু ফরিদপুরের আরও অনেক চাষি কিন্তু এই বিভিন্ন প্রজাতির আম, বিশেষ করে যেই প্রজাতিগুলো বাজারে খুব চলে তার বাইরেও যে আমের খুব ডিমান্ড আছে এবং আমরা একটু এখন চেষ্টা করি যে এই আমের বাগানটি একটু ঘুরে দেখাতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই একই জায়গায় বিভিন্ন রকমের আম কিন্তু শোভা পাচ্ছে। আমের কাছাকাছি আমরা গিয়ে একটু দেখছি যে অনেকটা জায়গায় 3-4 একর জায়গায় কিন্তু শুধুমাত্র আমেরই আবাদ করেছেন তিনি এবং আমরা রং এবং আকৃতির বৈচিত্র্য লক্ষ্য করছি সেখানে। যে যে আমরা যে আম বলতে যেটা বুঝি তার বাইরেও যে কত কত রকমের আম যে এখানে থাকতে পারে আমরা দেখছি এবং আমরা দর্শককে দেখানোর চেষ্টা করলাম যে ফরিদপুরের মতো একটি জায়গায় যেখানে আমের জন্য বিখ্যাত নয় সেখানেও কিন্তু আমের সমারোহ ঘটেছে এবং সেটি মানুষকে আকৃষ্ট করছে। আমরা আশা করব যে সারা দেশের মানুষ এই বৈচিত্র্যময় ফলের প্রতি ঝুঁকবে এবং মানুষকে তারা এই পুষ্টি এবং এই আমের স্বাদ তারা দিতে সক্ষম হবে। নিকিতা, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমের স্বাদের সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না। যারা আম খেতে ভালোবাসেন তাদের কাছে আম মানে খুবই পছন্দের একটা ফল। দর্শক, এই পর্যায়ে একটু লিচুর খবর নিয়ে আসতে চাই। আমাদের আরও এক সহকর্মী রয়েছে। গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ছেয়ে গেছে লিচুর গুটি। আর কিছুদিন পরেই বাজারে আসবে লিচু, আর দেশ সেরা লিচু বলতেই নাম আসে দিনাজপুরের নাম। লিচুর ফলন নিয়ে জানতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন জানাতে আমাদের সহকর্মী বিপুল সরকার সানি। বিপুল সরকার, শুভ সকাল আপনাকে। আমরা জানছিলাম আমের ফলনের কথা, তো আম নিয়ে যখন আলাপ করছি এরপরে আসলে লিচুর নামটা চলেই আসে। আপনার কাছে জানতে চাই যে কি অবস্থা লিচুর ফলন এবং একই সাথে বাজারে কখন পাবো আমরা? নিকিতা, শুভ সকাল। আপনি জানেন যে লিচুর জন্য বিখ্যাত একটি জেলা দিনাজপুর। স্বাদ, গন্ধ এবং মিষ্টতায় ভরপুর দিনাজপুরের লিচুর কিন্তু খ্যাতি শুধুমাত্র দেশে নয় বিদেশে, এবং ইতিমধ্যে বেশ কয়েক বছর ধরে দিনাজপুরের লিচু কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে। আমরা একটি লিচু বাগানে আছি এবং আপনাকে যদি একটু দেখাই, মোটামুটি ভাবে লিচু কিন্তু অনেকটা পরিপুষ্ট হতে শুরু করেছে। এবং কৃষি অধিদপ্তরের যে তথ্য, আগামী মে মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে এই লিচু বাজারে উঠবে। অর্থাৎ আর হয়তোবা 3 সপ্তাহ কিংবা তার থেকে একটু বেশি আমাদেরকে অপেক্ষা করতে হবে। এরপরে এই যে রসালো মিষ্টতায় ভরপুর দিনাজপুরের লিচু বাজারে উঠবে। লিচু নিয়ে এইবারে কিন্তু কৃষকদের মধ্যে মোটামুটি একটা ভালো একটা সমস্যা তারা পড়ছিলেন। তারা বলছিলেন যে এবারে যে প্রচন্ড খরা, এই খরার কারণে লিচুর মুকুল ঝলসে গিয়েছিল এবং একই সাথে যে গুটি এসেছিল সেই গুটিও কিন্তু ঝরে যেতে শুরু করেছিল। এর আগে একদিন বৃষ্টিপাত হয়েছে, সেটা 30 মিলিমিটার। গতকাল রাত্রে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হয়েছে আমাদের আবহাওয়া দপ্তর যেটা আমাদেরকে জানিয়েছে, প্রায় 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে এই যে লিচুতে যে সংশয় ছিল, সংকটের কথা বলছিল কৃষকরা, সেটা কিন্তু অনেকটা কাটিয়ে উঠবে। এবং তারা বলছেন যে এই যে বৃষ্টিপাতের ফলে তাদের যে আশঙ্কাটা ছিল যে এবারে গত বছর যেভাবে লোকসান হয়েছিল এবারও এরকম লোকসান হবে, যে আশঙ্কাটা ছিল, এই আশঙ্কাটা কিন্তু এবার মোটামুটি ভাবে কাটিয়ে উঠছেন তারা। এবং বলছেন যে এই যে আবহাওয়াটা রয়েছে, এই আবহাওয়াটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু তারা লিচু মোটামুটি ভালো ফলন পাবেন এবং মোটামুটি দামও ভালো পাবেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুর জেলায় মোটামুটি ভাবে 5,520 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবং গত বছর তুলনায় যেটি এবারে একটু বেশি। এবং আহ, এই জেলার যে লিচু, মাদ্রাজি, বোম্বাই, বেদেনা, সব ধরনের লিচুই কিন্তু মোটামুটি ভাবে বিখ্যাত। এবং এই এলাকার কৃষকরা যেটি বলছেন যে এই লিচু যদি বিদেশে আরো বেশি করে রপ্তানি করা হয় তাহলে কিন্তু লিচুর যে মোটামুটি পরিচর্যার যে ধরনের তাদের খরচটা হয়, সেই খরচটা কিন্তু
তাদের উঠবে এবং লিচুর জেলা হিসেবে যে বিখ্যাত রয়েছে, বিখ্যাতের পাশাপাশি তাদের যে লাভের বিষয়টি সেটি কিন্তু অনেকটা তারা লাভবান হতে পারবেন। আর আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা বলছেন যে যদি এই ধরনের আবহাওয়াটা যেটা রয়েছে এই আবহাওয়াটা কিছুদিন থাকবে, আবারও সেই গরমটা পড়বে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে লিচু নিয়ে যে সংশয় করছেন এই এলাকার কৃষকরা, যদি তাদের যে পরামর্শ দিচ্ছেন কৃষকদেরকে যে কি ধরনের স্প্রে করতে হবে জমির এবং এলাকা প্রকার ভেদে একই সাথে মাটির গুণাগুণ ভেদে, আর যদি খরা হয় সে ধরনের কি ধরনের পরিচর্যা করতে হবে, এই পরামর্শগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দেওয়া হচ্ছে। যদি এই ধরনের যে ধরনের পরামর্শগুলো দেওয়া হচ্ছে, এই ধরনের পরামর্শ দিকগুলো যদি আসলে কৃষকরা মেনে চলেন, তাহলে কিন্তু লিচু নিয়ে বিপুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, লিচু এবং আমের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এ পর্যায়ে আমার হাতে আজকের খবরের কাগজগুলো রয়েছে, সেগুলোতে একটু চোখ বুলিয়ে আসতে চাই। আমার হাতে শুরুতেই রয়েছে সমকাল। সমকালে দেখতে চাই সমকালের প্রথম পাতা। সমকালের প্রথম পাতায় রোহিঙ্গার অনুপ্রবেশের একটি খবর রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত শনিবার পর্যন্ত নতুন করে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এবং একই সাথে প্রথম পাতাতে স্থান পেয়েছে আল জাজিরাকে দেয়া ডক্টর ইউনুসের যেই ইন্টারভিউটি, সেটি বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই ছিল মোটামুটি সমকালের প্রধান খবরগুলো। প্রথম পাতায় কিন্তু খেলার খবরও দেখছি। চট্টগ্রামে সিরিজ বাঁচানোর টেস্ট, তৃতীয় দিনের মতো ভারত পাকিস্তান গোলাগুলি, আরও একটি কাশ্মীরের যে বিষয়টি সেটি রয়েছে। আমি আসলে পরের খবরের কাগজটিতে যেতে চাই। আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলোর প্রথম পাতায় যে প্রধান সংবাদটি, তাদের লিড খবরটি, পুরনো যান সরানোর উদ্যোগে এবারও সাড়া নেই মালিকদের। বলা হচ্ছে পরিবেশ দূষণ এবং দুর্ঘটনার কথা, অর্থাৎ 6 মাস সময় বেঁধে দিয়েছিল সরকার, সেই সময়সীমা শেষ হবে মে মাসে, মালিকদের কোনো তৎপরতা নেই। এবং একই সাথে বলা হচ্ছে আওয়ামী লীগ আমলে পুরনো যানবাহন সরিয়ে নেওয়ার উদ্যোগে আগে বাধা হয়ে দাঁড়াতেন শাহজাহান খান এবং এনায়েতুল্লাহর মতো নেতারা। এছাড়াও প্রথম পাতায় প্রথম আলোতেও কিন্তু অধ্যাপক মোহাম্মদ ইউনুসের যে ইন্টারভিউটির কথা বলছিলাম, যেটি সমকালের প্রথম পাতাতেও স্থান পেয়েছে, আমরা সর্বকালের সেরা নির্বাচন আয়োজন করব বলছেন তিনি। এছাড়াও রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি বিশেষ সাক্ষাৎকার। এবং একই সাথে আরও একটি খবর দেখতে পাচ্ছি, দক্ষিণ এশিয়ার খাদ্য মূল্যস্ফীতি এখন বাংলাদেশেই বেশি। সবকিছু মিলিয়ে এই ছিল প্রথম আলো। প্রথম আলোর পরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রথম পাতাতেও আল জাজিরার সেই বিশেষ সাক্ষাৎকারটি স্থান পেয়েছে। শিরোনামে বলা হয়েছে শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি। এখনো মানুষ মনে করে বর্তমান সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। এছাড়া প্রাইভেট কার থেকে ব্যাগ টান দিয়ে একজন নারী আহত হয়েছেন, সেই খবরটিও স্থান পেয়েছে। এবং একই সাথে কার্গো ফ্লাইটের একটি খবর দেখতে পাচ্ছি, সিলেট থেকে পণ্য নিয়ে প্রথম কার্গো ফ্লাইট গেল স্পেনে। এই ছিল মোটামুটি দর্শক দৈনিক ইত্তেফাকের প্রধান খবরগুলো, প্রথম পাতার খবরগুলো। এরপরে আমার হাতে আছে কালের কণ্ঠ। আমি একটু কালের কণ্ঠে ঘুরে আসতে চাই। কালের কণ্ঠের প্রথম পাতার যে খবরটি রয়েছে, গ্যাস সংকটে শিল্প উৎপাদনে ধস। এবং এর পাশেই দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের ঠিকানা, অর্থাৎ নির্বাচন কমিশনে এখন পর্যন্ত 65টি নতুন দল আবেদন করেছে। এই খবরটি আছে কালের কণ্ঠের প্রথম পাতায়, অর্থাৎ 8 মাসে 2 ডজন নতুন দল। আওয়ামী লীগ পরিচয় মুছতেও নতুন দল, পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিতেই আসছে নতুন দলগুলো। বলা হচ্ছে নিবন্ধনের জন্য ইসিতে 65 দলের আবেদন। এছাড়াও রয়েছে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা বিশেষ কর সুবিধা পাবেন না। বলা হচ্ছে 2025-26 অর্থ বছরের বাজেটের কথা। একটি অভিমত দেখতে পাচ্ছি অধ্যাপক ডক্টর এম শামসুল আলমের
বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে পারছেন না, অভিমতের শিরোনাম। এছাড়াও পাশে আরও একটি বিশেষ সাক্ষাৎকার সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের, এর শিরোনাম নীতি সহায়তা পেলে খেলাপি ঋণ শোধে আগ্রহী হবে বড় গ্রুপ। সবকিছু মিলিয়ে এই ছিল কালের কণ্ঠ। কালের কণ্ঠের পরেই আমার হাতে যুগান্তর রয়েছে। যুগান্তরটা একটু দেখে আসতে চাই দর্শক। যুগান্তরের প্রথম পাতা বলছে শিল্পে গ্যাস সংকটের প্রভাব, কারখানায় উৎপাদনে ধস। এছাড়াও রয়েছে এনবিআর এর 2 সচিবের পদ কি সোনার হরিণ, এই শিরোনামে আরও একটি খবর রয়েছে। বলা হচ্ছে আমলাতন্ত্রের জালে বন্দী জনস্বার্থ। আল জাজিরার খবরটিও এখানে স্থান পেয়েছে। শেখ হাসিনাকে মোদি চুপ রাখতে পারবেন না, এবং যেই অ্যাক্সিডেন্টের কথা বলছিলাম এর আগে, সেই খবরটিও লাগেজ টান দেওয়ার, ভ্যানিটি ব্যাগ টান দেওয়ার যে বিষয়টি, এই খবরটিও আসলে রয়েছে। এবং দাবির মুখে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত হয়েছে, এই খবরটি স্থান পেয়েছে প্রথম পাতায় যুগান্তরের। দর্শক, এই ছিল মোটামুটি আমার হাতে আজকের যেই সংবাদ পত্রিকাগুলো, সেগুলোর প্রধান খবরগুলো একটু চোখ বুলিয়ে নেবার চেষ্টা করছিলাম। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, থাকুন সকাল 24-এর সাথে। স্বাগত আরও একবার সকাল 24-এ। দেখে নেই গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের আপডেট। গেল 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21.4 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21.1 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 35.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে 19 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 37.4 ডিগ্রি সেলসিয়াস। আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এ পর্যায়ে একটু জয়পুরহাটে ঘুরে আসতে চাই। জয়পুরহাটের হাসপাতালে ডায়রিয়ার রোগী বেড়েছে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুনুর রশিদ, শুভ সকাল আপনাকে। আসলে বেশ লম্বা একটা সময় ধরে গরমে মোটামুটি হাঁসফাঁস অবস্থা, আবার দিনাজপুরে বৃষ্টি পড়লো, মানে বৃষ্টির খবরও আমরা পাচ্ছি, গরমেও খুব খারাপ অবস্থা। এই সময় যেটা হয় যে গরমের কারণে নানান রকম রোগবালাই তো হয়ে থাকে, ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, কি অবস্থা দেখছেন সেখানে? নিকিতা, শুভ সকাল।
কয়েকদিন ধরে তীব্র তাপদাহ এবং ভ্যাপসা গরমে জয়পুরহাটবাসী কিন্তু একদম নাকাল অবস্থায় তাদের, এবং বৃষ্টি দেখা নেই। গরমে কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে এসে প্রতিদিন গড়ে কিন্তু জয়পুরহাট 250 শয্যা জেনারেল হাসপাতাল সহ 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এই কমপ্লেক্সগুলো সহ কিন্তু গড়ে 100 জনের রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। তবে হাসপাতালের এখন জয়পুরহাট জেনারেল যে হাসপাতাল, এই হাসপাতালে ডায়রিয়ার যে রোগীর ওয়ার্ড সংখ্যা সেটি কিন্তু 25টি। এর বিপরীতে কিন্তু প্রতিদিন ভর্তি থাকছেন প্রায় 50 জনের অধিক মানে রোগী। এ কারণে কিন্তু ডায়রিয়া যে ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডের বাহিরে ঝিরির নিচে মানে মেঝেতে গাদাগাদি করে কিন্তু রোগীরা এখানে তারা থাকছেন। কিন্তু হাসপাতালের যে এখানে রোগীরা এসে ভর্তি হওয়ার পর হাসপাতালে কিন্তু এখানে স্যালাইন সংকট রয়েছে। স্যালাইন সংকটের কারণে কিন্তু রোগীরা তাদের যে সেবা, এই সেবা পাতে কিন্তু তাদের একটু অসুবিধা হচ্ছে। তাদের বাহির থেকে স্যালাইন কিনতে হচ্ছে, অন্যান্য যে ওষুধ সেগুলোও কিনতে হচ্ছে। তো আর যে এখানে সবচেয়ে অসুবিধায় পড়েছেন যারা ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে তারা হাসপাতালে এসে এখানে যে বাথরুমের প্রয়োজন, কিন্তু 25 জন রোগীর বিপরীতে যে বাথরুম আছে, আর এখানে প্রায় 60 জনের মতো রোগী এখানে থাকছেন, তাদের আত্মস্বজন আছে। একসাথে গাদাগাদি অবস্থায় থাকার কারণে কিন্তু এখানে ওই বাথরুমে সবচাইতে মানে অসুবিধায় পড়ছেন এখানকার রোগীরা। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম যে জয়পুরহাট সিভিল সার্জন ডাক্তার আল মামুনের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে তারা যে রোগীদের যে স্যালাইন সংকট আছে, স্যালাইন সংকটের জন্য তারা এই চাহিদা পাঠিয়েছেন। চাহিদা আসলে রোগীরা স্যালাইন পাবেন। আর এই গরমের মধ্যে তারা স্বাস্থ্য যে নিরাপত্তা, এই যেগুলো নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন। এবং ডায়রিয়া রোগীর প্রকোপে বৃদ্ধির কারণে কিন্তু হাসপাতালে একদম গাদাগাদি অবস্থা। হাসপাতালের পক্ষ থেকে কিন্তু চিকিৎসা সেবা তার যেটুকু জনবল আছে সেটা দিয়ে চালানোর চেষ্টা করছেন। তো এই ছিল জয়পুরহাটে ডায়রিয়া পরিস্থিতি সর্বশেষ। নিকিতা। হারুন রশিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে গরমের সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো আমরা সবসময় আলোচনা করবার চেষ্টা করি, এবং আপনারা জানেন যে ডায়রিয়া হলে স্যালাইনের কোনো বিকল্প নেই। এবং এই তীব্র গরমে যেহেতু ডায়রিয়ার প্রকোপও বেড়ে গেছে, আমাদের সহকর্মী জানালেন, নিশ্চয়ই এই সময়টাতে আপনারা স্যালাইন তো রাখবেনই, সাথে প্রচুর পরিমাণে পানি খাবেন, এবং বিশেষ করে আমাদের যারা শিশুরা রয়েছে আমাদের ঘরে এবং আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের দিকে অবশ্যই একটু বিশেষ নজর দেবেন। গরমে নিশ্চয়ই অসুস্থ হবেন না, এমনটাই আমরা প্রত্যাশা করব। এবারে একটা ভিন্ন প্রতিবেদন দেখে আসতে চাই। কালের পরিক্রমা আর উন্নয়নের মার প্যাচে সবুজের সবটাই মুছে গেছে রাজধানীর ফার্মগেট এলাকার শহীদ আনোয়ারা উদ্যানের। 2018 সাল থেকে পরবর্তী 7 বছর মেট্রো স্টেশন এবং এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে ব্যবহারের পর উন্মুক্ত হওয়ার কথা থাকলেও এখনও অবরুদ্ধ উদ্যানটি। রিপু আহমেদ মামুনের ক্যামেরায় নূর মোহাম্মদ কাজলের রিপোর্ট। রাজধানীর শহীদ আনোয়ারা পার্ক, একসময় এই উদ্যানটি ছিল ফার্মগেট এলাকার প্রাণ। কিন্তু সবুজ শ্যামল সেই খোলা চত্বর এখন শুধুই স্মৃতি। 7 বছর ধরে শহরের উন্নয়ন কর্মকাণ্ডের ভার বইতে গিয়ে পার্কটি মৃতপ্রায়। কথা ছিল মেট্রো রেল নির্মাণের কাজ শেষ হলে ছেড়ে দেওয়া হবে জায়গাটি, কিন্তু 2.5 বছর রেলগাড়ি ছুটে চললেও মুক্তি মিলছে না বাবা উদ্যানটির। এমনি করে বছরের পর বছর খেলাধুলা ও নির্মল অবকাশ থেকে বঞ্চিত আশপাশের মানুষ। অত্র এলাকায় কিন্তু আপনার কোনো সবুজ কোনো বৃষ্টি নেই। এটা আমাদের এই এলাকার জন্য, ইন্ডিয়া রোড, তারপর ফার্মগেট এলাকার জন্য এটা একটা অক্সিজেন চেম্বার মনে করি আমরা। একটু বসে যে স্বস্তি নিবে, একটু নিঃশ্বাস নিবে, ওই পরিবেশ এখন আর নেই। তো এখন তো বদ্ধ, কেউ ঢুকতে পারছে না। আবার খোলামেলা হয়ে গেলে বাচ্চারা খেলতে পারবে, মানুষ হাঁটতে পারবে। স্থানীয় মানুষজন ও পরিবেশবাদীদের জোরালো দাবির মুখে পার্কটি জনসাধারণের জন্য গেল 26 মার্চ উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারের 3 উপদেষ্টা, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। প্রায় অর্ধেক হচ্ছে মেট্রো এবং হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে গেছে। তো এইটা তো হচ্ছে যে রাষ্ট্রীয় তো হচ্ছে জলাধার এবং মাঠ পার্ক যে আইন, সেটা কিন্তু তারা ব্যত্যয় ঘটিয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসা অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের স্বার্থেই হচ্ছে এই জিনিসটা মানে তড়িৎ গতিতে সম্পন্ন করা দরকার ছিল। সেটা না করে এই বিষয়টা যখন ডিলে করা হচ্ছে, তখন আসলে আমরা এই সরকারের উপর আস্থা হারাচ্ছি। মেট্রো রেল নির্মাণ শেষে সরঞ্জাম সরিয়ে নেওয়া হলেও রয়ে গেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর কার্যালয়। কারণ জানতে চাইলে সেখানে কথা বলতে রাজি হয়নি কেউ।
তবে তত্ত্বাবধানে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে আগামী জুনে চালু হবে আনোয়ারা পার্ক। এই জন্যই হবে এবং এই জন্যই পার্কে মানুষ খেলতে পারবে। বড় গাছ লাগাই দিব, যেন ছোট গাছ বড় হবে তারপরে সেরকম না, আমরা একদম বড় গাছ লাগিয়ে দিব, বসার জায়গা করে দিব, তারপরে খেলার জায়গা করে দিব, রাতেও যেন খেলতে পারে সেজন্য লাইটিংয়ের ব্যবস্থা করে দিব। এটা সিটি কর্পোরেশন করবে। গণপূর্ত অধিদপ্তরের পরামর্শে উদ্যানে প্রাচীর নির্মাণের কাজ করছে ডিএমটিসিএল। নূর মোহাম্মদ কাজল, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সবশেষে বলতে চাই, আমাদের নগরের যেই জীবন, আসলে ছুটির দিনগুলোতে কোথাও বেড়াতে যাব, বড় কোনো খোলা মাঠে সেরকম মাঠ পাওয়া যায় না, শিশুরা খেলতে যাবে সেরকম কোনো মাঠ পাওয়া যায় না। আমরা একটু আগে যে প্রতিবেদনটি দেখছিলাম, সেই প্রতিবেদনে একজন বলছিলেন যে একটু স্বস্তির সাথে একটু নিঃশ্বাস নিতে চাই, কিন্তু সেই নিঃশ্বাস নেওয়া যায় না। স্বস্তির সাথে নিঃশ্বাস নিতে পারবো, আমাদের খেলার জায়গা, ঘোরার জায়গা থাকবে, হবে, এমন একটা প্রত্যাশা নিয়েই আজকের আয়োজন শেষ করতে চাই। বিদায় নিচ্ছি সকাল 24 থেকে। সবাই ভালো থাকবেন।